সার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। বর্ষা বিদায় নিতেই বেড়েছে কৃষিকাজের ব্যস্ততা, আর এই কাজে কৃষকদের মূল ভরসা রাসায়নিক সার। তবে সেই সার নিয়ে কালোবাজারির অভিযোগ নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ এসইউসিআই দলের কৃষক সংগঠন কৃষক সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি জেলা প্রশাসনের গোচরে আনেন বিষয়টি। এরপরই সংগঠনের পক্ষে হরিভক্ত সরকার বলেন, প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই সমস্ত সার বিক্রেতা ডিলারদের নিয়ে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো উপায়ে কৃষকদেরকে সারের বস্তার গায়ে মুদ্রিত দামই নিতে হবে। কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না কেন? প্রশাসন জবাব দাও। কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না কেন? প্রশাসন জবাব দাও। আমার নাম হরিভক্ত সর্দার। এই কৃষক সংগ্রাম কমিটির পক্ষে আমি আছি। হ্যাঁ, প্রশাসনিক কাজদার অলরেডি বললেন যে আমরা সমস্ত সার কোম্পানি এবং ডিলারদের সাথে বৈঠক করেছি এবং সেখানে বৈঠক করে বলেছি যে আপনাদের কোনোভাবেই যে ম্যাক্সিমাম রিটেল প্রাইসে যেটা প্রিন্টেড থাকে সেই দামেই চাষিদেরকে সার দিতে হবে। যদি আপনারা না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে নেব। ওনারা পাশাপাশি দেখাতে চেয়েছিলেন যে আমরা এক থেকে সমস্ত সার আনতে খরচ বেশি পড়ে বলে সেটা কোম্পানির সাথে আপনারা বুঝে নেবেন, আর যদি কিছু বিষয় থাকে আমাদের সাথে বুঝে নেবেন, কিন্তু চাষিদেরকে সেই রেটেই সার দিতে হবে। এবং ধানের ক্ষেত্রে বললেন যে ধানটা দুয়ারে দুয়ারে কেনা হবে, যার ফলে অসুবিধা হওয়ার কথা নয়। এটুকু। আর একটা মূল দাবি বলেন, তার একটা কি কারণে এসেছিল? মূল দাবি একটা সারের যে এমআরপি রেটে সার চাষিদের পাওয়ার কথা সেখানে চাষিরা পাচ্ছে না। তাতে বস্তা ক্ষেত্রে 400-500 টাকা বেশি নিয়ে চাষিদের কাছে বিক্রি করছে, সেখানে ক্যাশমো দিচ্ছে না, পাকা ক্যাশমো দিচ্ছে না। তাই আমরা দাবি করছি অবিলম্বে এমআরপি রেটে চাষিরা যাতে সার পায় তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে ভেজাল সার অবিলম্বে বন্ধ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে যে কোঅপারেটিভ খুলে চাষিদের সারের ব্যবস্থা করতে হবে। আর ধান কেনা অবিলম্বেই শুরু করতে হবে যাতে প্রকৃত চাষিরাই ধান সরকারি রেটে দিতে পারে। সম্প্রীতির বার্তা বহন করে দীর্ঘদিন থেকে কালী পুজো করে আসছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ পাণ্ডাপাড়া সার্বজনীন শ্যামা পুজো কমিটি। এবছর 55তম বর্ষ। এবারের থিম কাল্পনিক মন্দির। ফালাকাটার শিল্পীরা থিম ও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন। পুজো কমিটির সভাপতি তরুণ বসু বিশ্বাস বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে পুজো করে আসছি দীর্ঘ 55 বছর ধরে। কেননা হিন্দু মুসলিম উভয় সদস্যই রয়েছেন আমাদের কমিটিতে। কাল্পনিক মন্দিরের সম্পূর্ণ থিমটি আলোকসজ্জা দিয়ে সাজানো হচ্ছে। এভাবেই 55 বছর ধরে সম্প্রীতির বার্তা তারা দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। বাজেট রয়েছে 6,40,000 টাকা। পুজোর প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ পাণ্ডাপাড়া ফুটবল খেলার মাঠে। মূল রাস্তায় আলোর তোরণ ও লাইট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। গ্রামের পুজো হলেও এবার যতটা সম্ভব দৃষ্টিনন্দন হবে তাদের থিম বলে দাবি। তাই শহর সহ সকল দর্শনার্থীদের তাদের এই অভিনব থিম দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তরুণবাবু। শ্যামা পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, বস্ত্রদান প্রভৃতি রয়েছে। শিল্পী রামপ্রসাদ মণ্ডল বলেন, কাল্পনিক মন্দির তৈরি করা হচ্ছে। মোট 8 জন শিল্পী মিলে তারা এই কাজ করছেন। বর্তমানে জেলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে কাজের অর্ডার আসছে। বর্তমানে কাজ ভালোই হচ্ছে বলে তিনি জানান। খাটনিটাই অত আস্তে আস্তে এই জায়গাগুলোই বেশি মজা। আমার নাম রামপ্রসাদ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি ফালাকাটায়।
কতজন শিল্পী রয়েছে, কোথাকার শিল্পী, কি করছো? আমাদের ফালাকাটার সব শিল্পী, হুম। আমরা আছি 8 জন। কি করছো এবার এখানে? এখানে থার্মোকল, ফোম, পিভিসি বোর্ড দিয়ে একটা থিম তৈরি করছি। থিমটার নাম হলো কাল্পনিক প্যান্ডেল। আচ্ছা, আলো বা লাইটের দিয়ে কিছু করার ব্যবস্থা থাকছে? হ্যাঁ, এটা লাইট দিয়ে প্যান্ডেলটা ফোটানো হবে। হুম। কত বছর থেকে তোমরা এর সাথে যুক্ত আছো? আমরা 4-5 বছর ধরে যুক্ত আছি। 4-5 বছর থেকে। কি অবস্থা কাজের বর্তমানে? আমাদের কাজে ভালোই অবস্থা এখন চলছে। ডিমান্ড রয়েছে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় থাকে, কত দূর পর্যন্ত যেতে হয়? আমাদের শিলিগুড়ি, এইদিকে তোমার জলপাইগুড়িতে আছে, এইবার অন্যান্য তোমার জায়গায় আসাম টাসাম যাই। কাজ ডিমান্ড থাকে। হ্যাঁ। আপনার নামটা বলুন আর কি দায়িত্ব তরুণ আছে? বসু বিশ্বাস, দক্ষিণ পান্ডাপাড়া সার্বজনীন শ্যামা পূজা কমিটির সভাপতি। কি করছেন এবার, কতদিন থেকে পুজোর কি প্রস্তুতি? আমাদের পুজো এবারকার 55 বছর। আমাদের পুজোয় এবার একটি কাল্পনিক থিম করা হচ্ছে। ফালাকাটার থেকে আমাদের শিল্পীরা এসছেন, তারা আমাদের এই প্যান্ডেল তৈরি করছেন। সব কি আলোকসজ্জার উপরে থাকবে? আমাদের এই থিমটি সম্পূর্ণ আলোকসজ্জার উপর নির্ভর করবে, কারণ আমাদের ভেতরে আলোর কাজ দিয়েই কিন্তু আমাদের প্যান্ডেলটাকে ফোটানো হবে। আমরা জানি যে আপনারা সদস্যদের মধ্যে অনেকে একটা সম্প্রীতির বার্তা আপনারা দিয়ে থাকেন। আমাদের এখানে আমরা হিন্দু মুসলিম যারা আছি সকলে একসঙ্গে, আমাদের পাড়ায়ও মুসলিমরা আছে, তারাও আমাদের সাথে এই পূজার সঙ্গে যোগ করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে আমাদের এই 55 বছর ধরে আমাদের এই পূজা চলছে। কি বলবেন মানুষদের, দর্শনার্থী মানুষদেরকে? আমার দর্শনার্থীদের কাছে একটাই আমার আবেদন থাকবে যে আমরা সাধারণত গ্রামের মানুষ, শহরে পূজা দেখতে আমরা যাই। আমরা যাচ্ছি যে শহরের মানুষও অন্তত আমাদের গ্রামে আসুক, গ্রামে এসে আমাদের পূজাকে দেখুক এবং তারাও আনন্দ উৎসব পাক। আমি আশা করছি আমাদের যে কাজ হচ্ছে বা যে থিম তৈরি হচ্ছে সকল মানুষকেই উৎসাহ দেবে এবং সকলের ভালো লাগবে। কি কি রয়েছে অনুষ্ঠানের মধ্যে? আমাদের অনুষ্ঠান হচ্ছে, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আছে, তারপরে বসে আঁকো প্রতিযোগিতা আছে, আমাদের শীতবস্ত্র প্রদান আছে এবং প্রতিদিন সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। রহস্য ভরা শ্যামা পুজো হতে চলেছে জলপাইগুড়িতে। আয়োজন করছে উল্কা স্পোর্টিং ক্লাব ও ইয়াংস কর্নারের যৌথ উদ্যোগে। এবারে শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ রহস্য গহ্বরে 10 হাত কালী। পান্ডাপাড়া শেষবাতি দুর্গাপূজা কমিটির মাঠে আয়োজিত হচ্ছে এই অভিনব কালী পূজা। পূজার উদ্যোক্তারা জানালেন, উল্কা স্পোর্টিং ক্লাবের পুজো বেশ কিছু বছর বিভিন্ন কারণে বন্ধ ছিল। এবছর পুনরায় ইয়াংস কর্নারের সঙ্গে যৌথ উদ্যোগে বেশ জাঁকজমকের সঙ্গে আয়োজিত হতে চলেছে শ্যামা পুজো। উল্কা স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস ঘোষ জানালেন, এবার পাড়ার ছোট বড় সবাই ঝাঁপিয়ে পড়েছে পুজোকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তারা আশাবাদী যে দর্শনার্থীরা তাদের পুজো দেখে আনন্দ পাবেন। বিশেষ করে ছোটরা তাদের পুজো বেশ উপভোগ করবে। মণ্ডপ সজ্জায় থাকছে বিশেষ চমক। মণ্ডপটি তৈরি করা হয়েছে একটি গুহার আদলে। গুহার ভেতরে থাকছে বিভিন্ন ধরনের চমকপ্রদ জিনিস, যা ছোট থেকে বড় সবাইকে খুব আনন্দ দেবে। প্রতিমার ক্ষেত্রেও থাকছে বিশেষ আকর্ষণ। এই মণ্ডপে 10 হাত বিশিষ্ট মা কালী দুর্গারই অন্য আরেক রূপ হিসেবে ধরা দেবে। উদ্যোক্তারা জানালেন, সর্বশক্তিমান দশভুজা দুর্গার আদলেই দশভুজা কালী মায়ের আরাধনা করা হচ্ছে এই বছর। ক্লাবের সদস্যরা আশাবাদী যে তাদের এই অভিনব উদ্যোগ দর্শনার্থীদের আনন্দ দেবে। আমরা এবার রেখেছি হচ্ছে একটা গহ্বর করতেছি, তার ভিতরে বিভিন্ন ধরনের বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগার মতন কিছু কিছু জিনিস আমরা রাখছি। আশা করছি জলপাইগুড়িবাসী এর আগে এরকম পুজো দেখেনি। আশা করছেন কাজ কতদূর? আমাদের কাজ তো চলছে, শিল্পীরা সমানে কাজ করে আছে রাত দিন। এখন দেখা যাক, মনে হচ্ছে শনিবারের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো কাজটা। এর মধ্যে কি কি থাকছে? এর মধ্যে থাকছে হচ্ছে আপনার এবার মা কালীর একটা অন্যরূপ দেখতে পাবে জলপাইগুড়িবাসী, সেটা হচ্ছে দশভুজা কালী। আর ভিতরে থাকছে গহ্বরের ভিতরে থাকছে বিভিন্ন ধরনের আইটেম, যেটা ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে। আমরা এটা উল্কা স্পোর্টিং ক্লাব প্রায় 50 বছর হতে চললো, তার সাথে সহযোগিতা করছে হচ্ছে আপনার ইয়াংস কর্নার, এটাও পুরনো ক্লাব জলপাইগুড়ির। আমরা বিগ বাজেটের পিছনে ছুটি নিই, আমরা চাচ্ছি দর্শকদের আনন্দ দিতে।
জলপাইগুড়িতে দুর্গাপূজার অষ্টমীর দিন প্রচণ্ড ঝড় বৃষ্টিতে রাস্তায় থাকা আলোর তোরণ ভেঙে হয়েছিল বিপত্তি। সেই রকম বিপত্তি না হওয়ার জন্য জলপাইগুড়ি পৌরসভা থেকে পুজো কমিটিগুলো আলোর তোরণ ঠিকভাবে করার আবেদন করা হয়েছে। এই বছরের দুর্গাপুজোর অষ্টমীর দিন পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আসাম মোড় পুজো কমিটি সহ আরও বিভিন্ন জায়গায় বিশালাকার আলোর তোরণ ভেঙে পড়ে। রক্ষা পেয়েছিল সাধারণ মানুষ। তাই কালী পুজোয় যাতে আর এই রকম বিপত্তি না ঘটে তার জন্য সজাগ রয়েছে পুজো কমিটিগুলো। কিন্তু তবুও বিভিন্ন পুজো কমিটির আলোর প্রবেশদ্বার তৈরি করার ক্ষেত্রে দেখা গেল একটি অন্য চিত্র। পিচের সড়ক না খুঁড়েই রাস্তার ওপরই তৈরি হচ্ছে আলোর প্রবেশদ্বার। কিন্তু এই বিষয়ে আলোর প্রবেশদ্বার প্রস্তুতকারক শিল্পীরা জানায়, দুর্গাপুজোর সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি ঘটনা ঘটেছিল। আমরা এবার বেশি সজাগ। কালী পুজোয় জানি একই ভুল না হয় তার দিকে নজর থাকবে। পুরসভা রাস্তার ওপর বাঁশ গাড়তে না দেওয়ায় রাস্তার ওপরেই তৈরি করতে হচ্ছে এই সমস্ত প্রবেশদ্বার। খুব শক্ত করেই বানানো হচ্ছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে কিছুই করা যাবে না। বললাম দাদা, এই যে আপনারা যে গেটগুলো বানাচ্ছেন মূলত কিভাবে সেটা তৈরি করছেন? কষ্ট করে মাটি ঘোরা হচ্ছে, এক পাশে হচ্ছে না, রাস্তা ভাঙ করছে না পুরসভা। দুর্গাপূজায় দেখা যাচ্ছে অনেকগুলো গেট ভেঙে পড়েছে। ওটা তো দুর্ঘটনা হওয়াতে, এখন তো কালী পূজা হতে পারে। হ্যাঁ হতে পারে প্রাকৃতিক। মানে গর্ত খোঁড়া হচ্ছে 10-11 ফিট আছে, যেটা 50 ফিটের 11 ফিট আছে। এটা মনে করো 30 ফিটের, তো এটা আমাদের 6 ফিট নেওয়া। যে সমস্ত জায়গায় যেমন গর্ত নেই, রাস্তার উপরেই দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কোনো একটা বিপদ তো হতে পারে। না আমরা শক্ত করেই বাঁধতেছি। এই যে দুর্গাপূজায় ঘটনাটা হলো, এর ফলে আপনারা কিন্তু সচেতন হয়েছেন আরও বেশি? হ্যাঁ সচেতন হবে, এই জন্য বেশি করে লেন নেওয়া হচ্ছে, চওড়া বেশি নেওয়া হচ্ছে, বাস বেশি নেওয়া হচ্ছে। ভয়ের কোনো কারণ নেই? না ভয়ের কারণ নয়, তবে প্রাকৃতিক ভয় তো সবাই পায়, হওয়ার ভয়। আপনার নাম দাদা? প্রকাশ রায়। বেশ শক্তভাবেই করতেছে, তবে প্রাকৃতিক দুর্যোগ তো, প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যায় না। সে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতেও পারে, কিন্তু যেভাবে কাজ চলছে দেখতেছি পূজা কমিটিগুলো মোটামুটি গেটগুলো বানাচ্ছে আর কি, বেশ শক্তভাবেই বানাচ্ছে আর কি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে গর্ত ছাড়া এমনি রাস্তার উপর থেকেই তৈরি করছে। হ্যাঁ সে ঠিকই আছে। আমরা পথ চলাচলের মাধ্যমে যেটা দেখতেছি আর কি, যে মোটামুটি বেশ শক্তিশালীভাবে বানাচ্ছে। তারপরে থেকে গেল প্রাকৃতিক দুর্যোগ, ওটা তো কারোর হাতে নাই না। অনেক জায়গায় গর্ত ছাড়াই আছে, সেটা সাপোর্ট দিয়ে দিচ্ছে, দেখতেছি সাপোর্ট দিয়ে দিচ্ছে আর কি, সাথে সাপোর্ট আরও ভালো করা উচিত। হ্যাঁ নিশ্চয়ই আরও ভালো করা উচিত, আর ভালোভাবেই করছে আর কি। আপনার নাম দাদা? আমার নাম প্রদীপ ভৌমিক। পুজোর পর কালী পুজোর গেটগুলো নড়বড়ে, যেহেতু দুর্গাপূজা অনেক দুর্ঘটনা এর আগে হয়েছিল, গেট ভেঙে গিয়েছিল, তা আপনারা পৌরসভার তরফে কোনো কি? দেখুন, আমরা অবগত আছি যে দুর্গাপুজোর সময় আমরা দেখেছি ঝড়ের মধ্যে বিশেষ করে যে আলোর তোরণগুলো তৈরি করা হয়, এবং সেগুলো অনেকটা আলোর তোরণ অনেক জায়গায় পড়ে গেছিলো, এবং তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি। তাই আমরা জলপাইগুড়ি পৌরসভা থেকে সমস্ত পুজো কমিটিকে বলবো যে যারা দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদেরও এটা কর্তব্য, তারা যে আলোর তোরণগুলো যদি করে সেটা যাতে সঠিকভাবে হয় এবং আগামী দিনে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে তাদেরকে তোরণ করার আহ্বান জানাবো। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা। মানিকচকের কামালপুর সাহাপাড়া এলাকার ঘটনা সম্পর্কে জানা গেছে, বিগত 3 বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার সহবাস, তা সত্ত্বেও এখনও বিয়ে করতে নারাজ প্রেমিক। এমনকি বিগত 1 মাস ধরে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তাই শেষমেশ কোনো পথ না পেয়ে বিগত 5 দিন ধরে প্রেমিকের বাড়ির দরজায় ধর্নায় বসেছে সেই প্রেমিকা। এমনকি বিগত 5 দিন ধরে বেশ কয়েকবার সালিশি সভা বসেছে এলাকায়, কিন্তু ছেলে না থাকায় কোনো সিদ্ধান্ত নেয়নি ছেলের পরিবার বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। প্রেমিকার দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত এই ধর্না চালিয়ে যাবে। এমনকি কোনো সুরাহা না হলে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেবে সে।
গেট খুলে আমি বাড়ি ঢুকবো। মা মা তোমার ছেলে বলেছিল 3 বছর থেকে যে আমি বিয়ে করব, আর এখন বিয়ে করছে না। মা মানে 3 বছর থেকে কথা বলছিলাম না, তো তখন ঠিক করছিলাম। তো মানে কি আমি যখন কথা বলছিলাম তো তখন জেনেও বলছে যে আমি জানি না। তারপরে যখন আমার বিয়ে লাগছিল, বিয়ে হতে দিচ্ছে না কোথাও। তারপরে আমি যখন আমি 4 মাস আগে বলছি কি যে আমার ছেলেকে বিয়ে করবো, আমার জামাইদা বলছে না আমি বিয়ে করবো না। আমি আবার কিছুদিন রং নম্বরে কল করে বলছে কি আমার সঙ্গে কথা বলবে না কেন, আমি তোকে দেখিয়ে দেবো। তারপর লক্ষ্মী পূজার রাত্রির দিন আমার বাড়িতে যেয়ে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার মুখ চেপে ধরেছিল, তখন জোর জোরস্তি করে, তখন 3 বছর। এখন সমস্যা হচ্ছে যে আমাকে রাখতে চাইছে না। আমাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করবো 3 বছর থেকে, এখন রাখতে চাইছে না। হ্যাঁ 3 বছর থেকে বলছিল যে আমি তোমাকে বিয়ে করবো, এখন বলছে কি এখন পালিয়ে গেছে বাড়ি থেকে, না ঢুকতে দিচ্ছে না নিজের শ্বশুর বাড়িতে। কদিন ধরে আছো এখানে? 5 দিন। বলছে কি যে আমার ছেলে আসবে তারপরে, আর প্রত্যেক দিন আমার শাশুড়ি আমার বোনের সঙ্গে কথা বলে, আর বলছে আমি জানি না আমার ছেলের কথা কোথায় আছে না আছে। তো যতজন আসে তো বলে কি আমার ছেলে আসবে তারপরে কিচ্ছু হবে, আর আমার ছেলেকে ডাকছে না। ইচ্ছা করে হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাইছি, আমাকে দুর্নাম করে দিচ্ছে। কে আমাকে বিয়ে করবে যতদিন না বিয়ে হয়? খাওয়া দাওয়া দিচ্ছে না। অন্য কেউ এসছে, অন্য কেউ পাশে এসে দিচ্ছে, তো ওদেরকে বকছে, গালাগাল দিচ্ছে আমার শাশুড়ি। যদি গেট না খুলে আর যদি আমাকে বাড়ি যদি না ঢুকায়, তো আমি নিজে আমি আত্মহত্যা করবো সবার সামনে। এক্ষুনি কি হয়েছিল? বাড়ির সামনে বসেছিল কেন? সেটা বলতে পারবো না, মেয়ে বলতে পারবে। কদিন ধরে বসেছিল এখানে আপনার বাড়ির সামনে? শুক্রবার দিন বেলা 5টার সময় বসেছিল না, ডাইরেক্ট আমার ঘর চলে এসছে। হ্যাঁ তারপরে সেটা আমি ওকে বলছি যে তুই কি জন্য এসছিস, তো সেটা বলছে কি সেটা তোর ছেলে জানে। আমি বলছি ছেলে জানে তো ছেলে বলতে পারবে, ছেলে আসবে তো, আর আমি কিছু বলিনি। তো মেয়েটা কি আপনার ছেলেকে বিয়ে করার জন্য বসে আছে? সবাই তো জানে এটা, যে মেয়েটা আপনার ছেলে নাকি কথা দিয়েছিল। সেটা ছেলে বলতে পারবে। এখানে বসেছিল কি জন্য? বসে কি জন্য আমি কি বলবো, ছেলে বলতে পারবে। মেয়ে তো কিছু বলেছে আপনাদের যে কি জন্য বসে আছে? মেয়ে বলছে আমি আমার ছেলেকে বিয়ে করব। আচ্ছা সেই জন্য বসেছিল। কদিন বসেছিল এখানে? শুক্রবার 5টাতে এসছে। কবে? শুক্রবার থেকে আজকে মঙ্গলবার, 5 দিন ধরে বসে আছে। তাহলে এই বাড়ির সামনে বসে আছে? আমার ঘরে ছিল। আচ্ছা সামনে ছিল, ঘর ঢুকে গেছে, ও নিজেই ঘর ঢুকে গেছে। আপনার ছেলে কোথায়? ছেলের কথা আমি বলতে পারছি। আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের কি সম্পর্ক ছিল আপনি জানতেন? আমি বলতে পারবো না। আপনি জানতেন না? না। আপনার ছেলের নাম কি? দেবাশিস মণ্ডল। পড়াশোনা করে? পরে কোথায়? কলেজ পাস হয়ে গেছে। এখন কি করছে ও? বাইরে খাটছে এখন। তাহলে মেয়ে ছেলে কোথায়? ছেলেকে জিজ্ঞেস করলেন আপনারা ফোন করে? ফোন হচ্ছে না, কথা হচ্ছে না ছেলের সঙ্গে। কদিন ধরে কথা হয়নি? যেটা আমরা যেটা না আপনি এবং আপনার স্বামী নাকি বলছেন যে আপনি বলছেন যে আমার বিয়ে দিব না, যাই ছেলে যদি বিয়ে করে আনে তো আমি কি করে বারণ করি? ছেলে যদি পছন্দ থাকে, ছেলে যদি ভালোবাসা করে, তো মেয়ের বিয়ে করবে না, আমি বারণ করিনি। একটা মেয়ে 5 দিন ধরে আপনার বাড়ির দরজায় বসে আছে, কিন্তু আপনার মানছেন না বা ছেলেকে ডাকছেন না কেন? আমি কি করে ডাকবো? আমি মেয়েকে বলছি কি তুমি যখন ভালোবাসা করেছো তুমি ছেলেকে ডাকো, তুমি বিয়ে করে নাও। আপনার রাজি আছেন যদি বিয়ে করে ছেলে আপনার? সেটা ছেলে যদি রাখে তো আমি কি করব? না আপনার আমি রাজি? ছেলেকেও রাখবো না, ছেলে আপনার যেখানে থাকবে থাকবে, বিয়ে করে নেবে, যেখানে যাবে যাবে। না আপনাদের বিয়েতে আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই, ছেলের যা হবে তাই। আপনার স্বামী কি বলছে? স্বামীও বলছে একই? আমার স্বামী এখন অসুস্থ আছে। বাড়িতে আছে? না বাড়িতে নাই। আপনার নাম? পার্বতী মণ্ডল। আপনার ছেলের নাম? দেবাশিস মণ্ডল। আমার ছেলের বয়স মোটামুটি 23 বছর চলছে।
30 বছর? 23। মেয়েটার বয়স কত হবে? মেয়েটার বয়স আমি বলতে পারবো না। আর তুমি জানো? বাসে বাড়ি কোথাও ওদিকে আছে, আমি জানি না তো। মেয়েটার নাম কি? আমি সেটাও বলতে পারবো না। ঠিক আছে। আপনার কোন দিন এসেছিল কিনা এখানে, তারপরে বিচার এখানে মানে ছেলেকে ডাকতে বলছে, ছেলে আসেনি। আমাদের গ্রামের মেম্বার টেম্বার সবাই এসছে বিচার করতে, তো ছেলে আসেনি, তো বিচার কার সঙ্গে করবে? তো বিচার হয়নি, এইটুকুই দেখলাম। ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল শুনেছেন আপনারা? এইরকম তো গ্রাম সবাই। মেয়ে কি বলছে? মেয়ে বলছে ওর সঙ্গে বিয়ে করবে। আচ্ছা, মেয়ের সঙ্গে কি আদৌ কোনো সম্পর্ক ছিল ছেলের? না, সেটা আগে আমি জানি না। মেয়েটা কদিন বসেছিল এখানে? এখানে 5 দিন। এখন কোথায় গেল? এখন তো এখানে তো ছিলাম, আমি তো বাজারে ছিলাম, তারপরে বাজার থেকে এখন আমি এসেছি, তো এখন নাই নাকি 4-5 দিন থেকে ছিল। ওরা মানে গ্রামের লোকজন, গ্রামের লোকজন কি চাইছে এখন? আপনারা কি চাইছেন? আপনারা কি সবাই গ্রামের লোকজন যেটা করবে সেটাই ঠিক হবে। মীমাংসা যেটা হবে তো ওরা তো করলো না। ছেলে না আসলে তো মীমাংসা হবে না কোনোদিন। ছেলে তো আসেনি। তো আমি যেটা শুনলাম যে ছেলের বাড়ির বাবা নাকি বলছে বিয়ে দিব না, যাই হয়ে যাক, এসব কিছু শুনেছেন আপনারা? না, আমি জানি না। যাই হয়ে যাক, বিয়ে দিব না, এরকম ব্যাপার স্যাপার বলছে নাকি? ছেলে হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। গ্রামে বসেছিল, লোকজন বসেছিল। বসেও কোনো লাভ হয়নি? বসে মেম্বার টেম্বার সবাই বসেছিল। আবার ছেলেকে ডাকার কথা, ছেলে ওই দিন নাই বাড়িতে। ছেলে বলছে রতুয়ায় আছে, ছেলে আসেনি। এই হলো কথা। আপনার নামটা বলবেন? আমার নাম দুলাল।